এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের এই আলোচনার প্রধান আকর্ষণ, জাতীয়তাবাদী দল বাফুফেকে যিনি নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই নেতা জনাব মতিউর রহমান লিটু ভাই। আজকে আসলে বক্তব্য দেওয়ার চেয়ে আমাদের যে হোপ, আমরা রাজনীতি কেন করি, রাজনীতির কারণ হলো আমরা সামনের দিকে কি পেতে চাই বা কি পাওয়ার সম্ভাবনা আছে, সেই কথাগুলি আমাদের জানা উচিত। কারণ আমরা এই যে ঘর সংসার ফেলে, সন্তানদেরকে ফেলে একত্রিত হয়েছি, এটা কিন্তু আমাদের ব্যক্তি স্বার্থে নয়। আমরা এসেছি জাতীয় স্বার্থে। আমরা একটি দলকে ভালোবাসি, এক ব্যক্তিকে ভালোবাসি, একটা পরিবারকে ভালোবাসি, একটা রাজনৈতিক আদর্শকে ভালোবাসি এবং সেই সাথে আমাদের দেশটাকে সব থেকে বেশি ভালোবাসি। আজকে আপনাদেরকে কয়েকটা বিষয় আমি, যদিও আপনারা সবাই জানেন, তারপর একটু ঝালাই করতে চাই। প্রথমত, আমরা এমন একটা দল করি যেই দলের প্রতিষ্ঠাতা বিশ্বের ইতিহাসে অন্যতম। জীবনে কোনো ব্যক্তি, কোনো আর্মি অফিসার তার জীবদ্দশায় 2টি দেশের বীরোত্তম খেতাব পাননি, কিন্তু আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটি পেয়েছেন। বাংলাদেশের বীরোত্তম, পাশাপাশি 1967 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে তিনি হিরালে জোরাত খেতাব পেয়েছেন। এটা হলো একক ব্যক্তির পক্ষে, একক সেনাবাহিনীর কর্মকর্তার পক্ষে 2টি ভিন্ন দেশের বীরোত্তম খেতাব পাওয়া বিরল ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে আর নেই। আমরা সেই নেতার রাজনীতির আদর্শে আদর্শিত। আমরা এমন একজন মহিয়সী নারীর নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করেছি যার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের 2য় প্রধানমন্ত্রী। এগুলি ইতিহাস, এগুলি আমাদেরকে অহংকার করার মতো পয়েন্ট তুলে দেয়। এগুলি ইতিহাস, এগুলি আমাদেরকে জানতে হবে। এরপরে আসি আমার মহান নেতা, আমার প্রিয় ভাই, আমাদের দলের সকলের শ্রদ্ধা এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান প্রসঙ্গে। আজ জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন। শুভ 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 দিন তারেক রহমানের জন্মদিন। তিনি যদিও মানা করেছেন তার যে খেতাবগুলি লাগানো হয় দেশনায়ক তারেক রহমান, এগুলি ব্যবহার না করার জন্য। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকে তার জন্মদিনে কেক না কাটার জন্য। আমরা সেই জন্য কেক কাটিনি। আজকে আমাদের আয়োজন, ব্যাপক আয়োজন ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষ উপস্থিতি কম। তারপরও আলহামদুলিল্লাহ একটা ছোট শহরে আমাদের যা আছে চলবে। কেন আজকে তারেক রহমানকে নিয়ে আমরা অহংকার করতে চাই? আপনাদের সকলকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বর্তমান পৃথিবীতে এমন একটি দেশের নাম বলুন যেই দেশের কোনো রাজনৈতিক দলের প্রধান, তার বাবা ছিলেন একটি দেশের স্বাধীনতার ঘোষক, তার বাবা ছিলেন সেই দেশের প্রেসিডেন্ট, তার বাবা ছিলেন সেই দেশের দুইটি বীরত্ব খেতাব নিয়ে জন্ম নেয়া, তার মা ছিলেন সেই দেশের প্রথম প্রধানমন্ত্রী, তার মা ছিলেন মুসলিম বিশ্বের 2য় মহিলা প্রধানমন্ত্রী। সেই ব্যক্তিত্ব হলেন আমাদের তারেক রহমান। কোথায় কোন পরিবারের সন্ত্রাসী পরিবার, ফ্যাসিবাদের জন্মদাতা, তাদের সন্তানদেরকে সামনে নিয়ে এসে বলা হয় বিকল্প খুঁজে বের করুন। আরে বেটা, আমাদের নেতা তারেক রহমানের একটা পায়ের যোগ্যতা তোমাদের মাঝে নাই। স্বৈরাচারী ফ্যাসিবাদী যে আদর্শ তোমরা প্রতিষ্ঠিত করতে চাও, তারেক রহমান সেই আদর্শের বিরোধী। হয়তোবা সেই ভদ্রতার কারণে তার প্রতি তোমরা উঠে বসতে চাও। আমি আপনাদেরকে আবার ইতিহাস থেকে বলতে চাই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন আমরা প্রত্যক্ষভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত ছিলাম, ঠিক ওই সময় আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের বিরুদ্ধে একটি ভবনকে ঘিরে যেই অপপ্রচার করা হয়েছে, সেই অপপ্রচারের পিছনে ছিলেন বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ, আমি নাম উল্লেখ করে বলতে চাই, ভারতের অ্যাম্বাসি থেকে 13 কোটি টাকা ওই সময় শুধুমাত্র প্রথম আলোকে বিল দেওয়া হয়েছে, যেটি প্রমাণ আমাদের কাছে আছে। এছাড়া অন্যান্য পত্রিকায় কত কোটি টাকা তারা দিয়ে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করিয়েছে আপনারা এখন চিন্তা করুন। শুধুমাত্র প্রথম আলোকে দিয়েছে 13 কোটি টাকা। সেই সময় 13 কোটি টাকা বর্তমানে হয়তো বা 200 কোটি টাকা। সো এগুলি একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়। দেশনায়ক তারেক রহমান অত্যন্ত ভদ্র মানুষ, আপনারা জানেন। আমরা এখানে যারা আছি সবাই সচ্ছল, আমরা কেউ বলবো না অসচ্ছল, খেয়ে দিয়ে ভালো আছি। কয়জন ব্যক্তি রাতে খাবারের পরে যে উচ্ছিষ্ট যে তরকারিটুকু থাকে
সেইটা দিয়ে আমরা সকালবেলা নাস্তা করি, বলেন বুকি হাত দিয়ে? আমরা তো সাধারণ মানুষ। তারেক রহমান সাহেব করেন। এটা আমার কথা না, যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ, যাদের তার বাসায় আসা যাওয়া ছিল তাদের মুখের কথা। রাতে যদি কোনো অবশিষ্ট তরকারি তার থেকে থাকে, ওইটা দিয়ে সকালে তিনি নাস্তা করেন। এই আমার নেতা। আর তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তার বিরুদ্ধে কথা বলে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যা কিছু করে গেছেন 2008 থেকে 2009 থেকে শুরু করেছেন আপনি, তার আগে 2 বছরে ছিল আর্মি। এই যে 17টি বছর বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান বলছি। আপাতত দেখেছেন ছাত্র জনতার খেলা। বিএনপি যেই খেলা খেলেছে, সামনে থেকে দেখতে পাচ্ছেন, হয়তো ছাত্র জনতাই সামনে ছিল। 148 জন ছাত্র দলের নেতা এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। ছাত্র দলের 148 জন ছাত্র দল নেতা এই আন্দোলনে জীবন দিয়েছেন। তারা কি আকাশ থেকে উড়ে এসেছেন? নিশ্চয়ই তাদের নেতার নির্দেশে তারা গিয়েছিলেন। তাহলে আপনারা কেন বলতে চাচ্ছেন যে এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের বা একটি গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এই আন্দোলনের পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। আপনাদের যদি কারো সন্দেহ থাকে, ইতিহাস ঘেটে দেখুন। দেশনায়ক তারেক রহমান যে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন আজ থেকে 1 বছর আগে, 31 দফা, সকলকে অনুরোধ করব সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা যারা আমরা এতদিন রিসার্চ করেছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে, বাস্তবতার সাথে সাথে আমাদেরকে এখন 31 দফা নিয়ে রিসার্চ করতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে। এই 31 দফায় সংস্কার, বর্তমান সরকার যে সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সমর্থন করি। কিন্তু এই যে সংস্কারের রূপরেখা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রায় 50টি রাজনৈতিক দলের সমন্বয়ে যে রূপরেখা প্রণয়ন করেছিলেন, সেটি এখন 31 দফা নামে পরিচিত। আশা করব আমরা খুব শীঘ্রই সেই 31 দফা প্রিন্ট করে বাফুলা শহরে আমরা যারা আছি, বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সেটা সকলের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা কি আমার সাথে আছেন? আমরা ইনশাল্লাহ দলে দলে যাব, 31 দফা সকলের কাছে পৌঁছে দেব। প্রয়োজন বোধে আমরা ঘরে ঘরে যাব। কারণ জিয়াউর রহমান রাজনীতির আকাশ থেকে উড়ে এসে করেননি। তিনি সামরিক কর্মকর্তা ছিলেন। বাংলাদেশকে যখন তিনি গণতন্ত্র উপহার দিয়েছেন, তারপরে তিনি খাল খনন কর্মসূচির উদ্দেশ্যে গ্রামে গঞ্জে চলে গেছেন। তিনি ঘরে বসে ওই প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা দেখাননি শেখ হাসিনার মতো। শেখ হাসিনার মতো নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ইতিহাসের দ্বিতীয়টা নাই। কারণ এই নিকৃষ্ট প্রাণী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কথায় কথায় খুনি, কথায় কথায় আন্ডার এস্টিমেট করে কথা বলেছেন। আজ তুমি কোথায় শেখ হাসিনা? আজ তুমি কোথায়? যে অহংকার করেছ বাংলাদেশটাকে তোমার বাবার সম্পত্তি হিসেবে, আজ বাংলাদেশে ঢোকার মতো তোমার সাহস নেই। কোথায় তোমার বাবার সম্পত্তি? আর দাবি করো যে মুজিব আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই জানেন না, অনেকেই মনে করেন শেখ হাসিনা বোধহয় খারাপ, শেখ মুজিব বোধহয় ভালো ছিলেন। আরে ভাই, শেখ মুজিব হলে ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিব নিজের হাতে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করেছিলেন। তাহলে কেন বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আমরা মায়া কান্না কানবো? কি কারণে? শেখ মুজিব নিজে তাকে ব্যান করেছেন, যেই দলটিকে সন্ত্রাসীর জন্য, যেই দলটিকে চোরের দল আখ্যা দিয়ে, নিজের কম্বলটি পায়নি সেই চোরের দল আখ্যা দিয়ে যেই দলটিকে নিজের হাতে ব্যান করেছেন, সেই দলটিকে পুনর্বাসনের জন্য আমাদেরকে কেন এত সিম্প্যাথি দেখাতে হবে? আজকে যে সকল ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, আমার দলের মাঝে লুকিয়ে থাকা যে সকল দালাল, ভারতের দালালির জন্য, ভারতকে খুশি করার জন্য আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন পর্যন্ত জাতির কাছে মাপ না চাইবে, তার আগে যদি কেউ এই দলকে পুনর্বাসনের কথা বলেন, তাকে আমি স্বঘোষিত ভারতীয় রাজাকার হিসেবে আখ্যায়িত করতে চাই। কারণ ওই রাজাকারদের কারণে আমাদের আন্দোলন বেশ কিছু বিঘ্নিত হয়েছে, বেশ কিছুদিন বিঘ্নিত হয়েছে। ভারতীয় রাজাকাররা হুঁশিয়ার, কারণ বাংলাদেশের ছাত্র জনতা জেগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী জেগেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী
বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক। এখানে কোনো ভণ্ড নেই। ভারতের সাথে যারা সম্পর্ক রাখেন তাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, যদি আপনার ব্রেনের ভিতরে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ আগে থাকে, তারপরে বন্ধুত্বের জন্য ভারতের সাথে সম্পৃক্ততা থাকে আপনার, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনার মাথার ভিতরে থাকে ভারতীয় একটা পণ্য, আওয়ামী লীগকে আমি ভারতীয় পণ্য হিসেবে বলি, এটা বাংলাদেশের কোনো সংগঠন না, ভারতীয় এক্সটেনশন। এই আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে হয় এবং সেটাকে যদি আপনারা প্রায়োরিটি দিতে চান, তাহলে দয়া করে বাংলাদেশ ছেড়ে আপনারাও চলে যেতে পারেন শেখ হাসিনার মতো। আপনাদের দরকার নাই। এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এই দেশ বাংলাদেশের মানুষের, এই দেশ বাংলাদেশ প্রেমিকদের, এই দেশ কোনো ভারত প্রেমীদের জন্য হতে পারে না। আপনাদের সকলকে অনুরোধ করব, 31 দফার পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচন আসছে, আমরা অনেকেই নির্বাচনের প্রার্থী হতে যাব দেশে, হয়তো এখানেও 2-1 জন থাকতে পারেন, আজব কালোক, আমাদেরও তো ইচ্ছা আছে, হয়তো আল্লাহ যেন কবুল করেন, সেই দোয়া করবেন, কারণ নির্বাচন খুব শীঘ্রই হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ করবো একটা জিনিস, এই ছাত্র জনতা যারা রাস্তায় জীবন দিয়ে শেখ হাসিনার মতো একটা অদ্ভুত প্রাণীকে দেশ থেকে তাড়িয়েছে, শেখ হাসিনার ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মোছার চেষ্টা করেছে, যদি তাকিয়ে দেখেন প্রত্যেকটা সেক্টরে এই ফ্যাসিবাদ কি তোমার মাথা চাড়া দিয়ে উঠছে। কেন জানেন? শুধুমাত্র একটা দুর্বলতার কারণে। 5 তারিখের পরে আমরা বিপ্লবী সরকার গঠন করিনি, ওই হাসিনা প্রেতাত্মার পদলেহনকারী সাংবিধানিক কিছু কার্যক্রমকে আমরা সম্মান করতে গিয়ে আজকে ফেঁসে গেছি। আমি সকলকে অনুরোধ করব, এই ফেসিবাদের লেজুরবিহীন যারা এখনো বাংলাদেশে আছেন, হয়তো আপনারা শুধরে যান, আর তা না হলে আমরা ওয়াদা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা দেশপ্রেমিক কর্মী আপনাদেরকে দিগম্বর করে রাস্তায় রাস্তায় হাঁটাবে। কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমরা ওই মানচিত্রটাকে ভালোবাসি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারতীয় কয়েকটি মিডিয়া প্রকাশ্যে বাংলাদেশের একাংশকে তাদের দাবি করে হামলা করার কথা বলেছে। কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস! ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সাথে সম্পর্ক নেই, পৃথিবীর এমন কোনো প্রভাবশালী দেশ নেই যার প্রতিবেশীদের সাথে টুকিটাকি সমস্যা না থাকে, কিন্তু ভারত একটা মাত্র দেশ যার সাথে প্রতিটা প্রতিবেশীর সাথে অত্যন্ত খারাপ সম্পর্ক। এই ভারতের দালালি করে বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না, যতই রহস্যময় পরিস্থিতি তৈরি করুন না কেন। ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, ভারতীয় দালাল থেকে আমরা মুক্তি নেব ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই। তবে সেই সাথে একটু অনুরোধ জানাবো, আমাদের যে পরবর্তী প্ল্যান 31 দফা নিয়ে আমরা কাজ করতে চাই। এই 31 দফা নিয়ে আমরা যে ডোরে ডোরে যাবো, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই। আমরা একত্রে যাব এবং সেখানে আমরা মিডিয়া নিয়ে যাব। সো সেই ব্যাপারে আমাদের সকলের সহযোগিতা এবং মিডিয়া কর্মীদের আপনাদেরও সহযোগিতা চাই। অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।